শিক্ষার্থীবৃন্দ এবং আমার অনলাইন ক্লাস যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজে কর্মরত আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ঘরে আছো। তো আমরা জানি যে আমরা এখন কোভিড-19-এর বিরুদ্ধে যুদ্ধ করছি, সেই জন্য তোমরা ক্লাসে আসতে পারছো না। এই কারণে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে না। কিন্তু ঢাকা কলেজের সম্মানীয় অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্যার বসে নেই। স্যার এই কোভিড-19-এর সংক্রমণ রোধের জন্য স্কুল কলেজ সব বন্ধ আছে। তো বন্ধের শুরুতেই স্যার উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাস চালু করেছেন এবং বর্তমানে অনার্স ও মাস্টার্সের জন্য অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো স্যারের নেতৃত্বে তোমাদের পড়াশোনা থেমে নেই। তো স্যারকে আমি এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি সাধুবাদ জানাই এবং স্যারের সুস্থতা কামনা করছি এবং স্যারের নেতৃত্বে ঢাকা কলেজ আরও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। তা আমি এখন তোমাদেরকে স্যারের এই বৃহৎ প্রচেষ্টার সাথে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদেরকে যোগ করছি। আমি আজকে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় পড়াবো। 4র্থ অধ্যায়ে শিরোনাম হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ ও কর্মসংস্থান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রফেসর শামীমারা বেগম ম্যাডামের এই অর্থনীতি দ্বিতীয় পত্রের 2য় অধ্যায় বাংলাদেশের কৃষি তোমরা পড়েছিলে লাইভ ক্লাসে। তারপর আমি তোমাদের জুম অ্যাপসের মাধ্যমে 1ম অধ্যায় এবং 3য় অধ্যায় পড়িয়েছিলাম। তোমরা জানো যে অর্থনীতি দ্বিতীয় পত্র একটু রচনামূলক ডেসক্রিপটিভ ভিত্তিক লেখা, তবে 2-1টি অধ্যায় আছে যে একটু গাণিতিক, তার মধ্যে 4র্থ অধ্যায় একটি। সেজন্য আমি 4র্থ অধ্যায় পড়ানোর জন্য আমি তোমাদের হোয়াইট বোর্ডের আশ্রয় নিয়েছি। আমি আমার ক্লাসে ফিরে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের আজকের ক্লাসে আমি আগেই বলেছি যে আমরা পড়ব হচ্ছে 4র্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ ও কর্মসংস্থান। তো সেই ক্ষেত্রে আমি আজকে আমাদের 4র্থ অধ্যায়ের প্রথম ক্লাস। আমি 4র্থ অধ্যায়ের প্রথম ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে জনসংখ্যার পরিমাপ, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার নির্ধারক। জনসংখ্যার নির্ধারকের মধ্যে আছে সিবিআর, সিডিআর, এনজিআর, জিআর এবং জেডপিজি। তা আমরা এই যে অ্যাব্রিভিয়েশনগুলো বললাম, এগুলো আর আমি যখন ক্লাসের মধ্যে পড়াবো তখন আমরা বিস্তৃতভাবে জানব। তো আমি প্রথমেই বলছি যে জনসংখ্যার পরিমাপ। জনসংখ্যার পরিমাপ বলতে কি বোঝায়? আসলে প্রথমেই আমাদের তাহলে বুঝতে হবে জনসংখ্যা কি। জনসংখ্যার পরিমাপ কথাটির মধ্যে আছে প্রথম শব্দটি হচ্ছে আমাদের জনসংখ্যা। রাষ্ট্রবিজ্ঞানে জনসংখ্যার একটি নির্দিষ্ট সংজ্ঞা আছে। সেটা হচ্ছে কি, জনসংখ্যা হতে হলে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে এবং এই ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে এবং এই এবং তাতে যে জনগণ থাকবে তা হবে তার একটি সুনির্দিষ্ট পরিমাপ থাকবে। তার মানে একটি স্বাধীন দেশের ভূখণ্ডে যে পরিমাণ লোক বাস করে তাই হচ্ছে জনসংখ্যা। তো আমরা যদি জনসংখ্যা বুঝে যাই তাহলে জনসংখ্যার পরিমাপ, তাহলে একটি স্বাধীন দেশের মধ্যে যে পরিমাণ জনগোষ্ঠী বাস করে বা যে পরিমাণ জনগণ বাস করে সেই জনসংখ্যার বিভিন্ন মাত্রিক, বিভিন্ন দিকের যেই তুলনা বা বিভিন্ন দিকের যেই আমরা বন্টন, বিন্যাস, সেটাই হচ্ছে জনসংখ্যার পরিমাপ। তাই কতজন লোক বাস করে, কোন থানায় কতজন লোক বাস করে, কোন এলাকায় কতজন লোক বাস করে, কোন এলাকায় লোক সংখ্যা বেশি, সমতল ভূমিতে বেশি
নাকি পাহাড়ি এলাকায় বেশি, কোন পেশায় কতজন লোক আছে, কোন পেশার লোক আমাদের বাংলাদেশে বেশি, তার সব কিছুই হলো, এবং কতজন পুরুষ, মোট জনসংখ্যার কতজন পুরুষ, কত শতাংশ পুরুষ, কতজন মহিলা, কত শতাংশ মহিলা, জন্মহার কত, মৃত্যুহার কত, এবং স্কুলে যায় কত জন শতকরা, সবই হচ্ছে আমাদের জনসংখ্যার পরিমাপ। তো আমরা এই জনসংখ্যার পরিমাপের মধ্যে উল্লেখযোগ্য একটি পরিমাপ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তা আমি দ্বিতীয় পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে জনসংখ্যার পরিমাপ কী। অর্থাৎ একটি নির্দিষ্ট জনসংখ্যাকে বা একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে, একটি দেশের মধ্যে বসবাসকারী জনগণের বা লোক সংখ্যার যে বিভিন্ন রকমের বিন্যাস আছে, বিভিন্ন রকমের বন্টন আছে, তাকে পরিমাপ করাই হচ্ছে জনসংখ্যার পরিমাপ। তো আমরা সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জনসংখ্যার পরিমাপ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। আমি এখন সেই জনসংখ্যার ঘনত্ব পড়াবো। বোধ করি যে তোমরা জনসংখ্যার ঘনত্ব এই সংজ্ঞাটি তোমরা নিচের ক্লাসের স্কুলের বইও হয়তো তোমরা পড়েছো। তারপরে আমি বলছি যে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে একটি দেশের ভূখণ্ডের ভিতরে মোট যে আয়তন আছে, সে আয়তনের প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, তার পরিমাণকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে অথবা প্রতি বর্গ মাইলে যে পরিমাণ জনসংখ্যা বাস করে, তাই হচ্ছে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব। তাহলে আমি একটি উদাহরণের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব বিষয়টিকে বলছি। আমরা এক্ষেত্রে আমরা একটা উদ্দীপকের আশ্রয় নিতে পারি। আমি যদি মনে করি এক্স একটি দেশ এবং এক্স একটি দেশের মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি এবং এক্স দেশের মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, তাহলে এক্স দেশটির জনসংখ্যার ঘনত্ব কত? অর্থাৎ এক্স দেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে। আমি জনসংখ্যার ঘনত্বের সূত্রটি লিখছি। তো আমি আমাদের কে সহজ করার জন্য আমরা জনসংখ্যার ঘনত্বকে প্রকাশ করা হয় ডিপি দিয়ে, অর্থাৎ ডেনসিটি অফ পপুলেশন। তা আমরা যে উদাহরণটি দিয়েছিলাম, উদ্দীপকের কথা বলেছিলাম, সেই উদ্দীপকটি আমি লিখছি। এক্স একটি দেশ, এক্স দেশে মোট জনসংখ্যা হচ্ছে, এই মোট জনসংখ্যাকে যদি টিপি দিয়ে প্রকাশ করি তাহলে কত? 16 কোটি। 16 কোটি। এই 16 কোটিকে আমরা সংখ্যায় নিব। 16 কোটিকে আমরা যদি সংখ্যায় নেই তাহলে আমরা লিখতে পারি যে এরকম, মোট জনসংখ্যা হচ্ছে এত জন, এবং মোট আয়তন হচ্ছে ওই দেশের, এক্স দেশের মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, কিমি। তাহলে এই এক্স দেশের জনসংখ্যার ঘনত্ব কত আমরা সেটা বের করব। তা মোট আয়তনকে যদি আমরা টিএ দিয়ে প্রকাশ করি, মোট আয়তনকে আমরা টিএ দিয়ে প্রকাশ করছি, তাহলে মোট জনসংখ্যা হচ্ছে আমাদের টিপি, টোটাল পপুলেশন, মোট আয়তন হচ্ছে আমাদের টিএ, টোটাল এরিয়া। তাহলে জনসংখ্যার ঘনত্ব ডিপি, ডেনসিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব সমান কত হবে? ডিপি সমান হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন। এর সূত্র কি হবে? টিপি
ভাগ হচ্ছে TA, অর্থাৎ মোট জনসংখ্যাকে আমরা যদি দেশের মোট আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব ওই দেশের জনসংখ্যার ঘনত্ব। তা আমরা এখন এই যে আমাদের উদ্দীপকে যে সংখ্যা আছে সেই সংখ্যাকে আমরা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে তার মানে কি আমাদের টিপি হচ্ছে 16 কোটি আর টিএ হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে আমরা এখন এটাকে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে 1084, অর্থাৎ এত জন। তার মানে জনসংখ্যার ঘনত্ব আমরা পেয়ে গেলাম কতজন? এক্স দেশের জনসংখ্যার ঘনত্ব পেয়ে গেলাম 1084 জন। তাহলে এভাবে আমরা উদ্দীপক থেকে একটি দেশের জনসংখ্যার ঘনত্ব জানতে পারি। তো আমরা যেই দেশটির জনসংখ্যার ঘনত্ব বের করলাম তার মানে 1084 জন, এটি একটি মোটামুটি ভালো রকমের জনসংখ্যার ঘনত্বকে বোঝাচ্ছে, যে জনসংখ্যার ঘনত্ব এই দেশটির বেশি। তাহলে আমরা এই ইয়েতে যদি যাই, দ্বিতীয় এই আমরা যে অঙ্কটি করলাম এটা যদি উদ্দীপকের গ হয়, অর্থাৎ উদ্দীপকের অ্যাপ্লাইডের প্রয়োগের প্রশ্ন হয় যে এক্স একটি দেশ, এক্স দেশের জনসংখ্যা হচ্ছে 16 কোটি এবং এই এক্স দেশের মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, তাহলে এক্স দেশের জনসংখ্যার ঘনত্ব কত? এবং উচ্চতর দক্ষতার প্রশ্নটি যদি এরকম হয় যে এক্স দেশের জনসংখ্যার ঘনত্বের উপর মন্তব্য করো এবং মন্তব্য করো তোমার অথবা মন্তব্য বিশ্লেষণ করো, তাহলে আমরা কি বলতে পারি? যে এক্স দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি। তাহলে এই জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এক্স দেশের উপর মানে এই এক্স দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কি কি কারণ হতে পারে, অথবা এক্স দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এক্স দেশটি কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে। এই প্রশ্নটি যদি আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নে লিখতে বলা হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমি প্রথমেই আসছি যে এক্স দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ কি। তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে এক্স দেশটি হতে পারে যে এক্স দেশের আবহাওয়া বা জলবায়ু জনসংখ্যা বৃদ্ধির জন্য অনুকূল বা জনসংখ্যা বৃদ্ধির জন্য উপযোগী। যেমন একটি দেশ যদি নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত হয়, সেই দেশের প্রজনন হার বেশি হয়, তাহলে সেই দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হবে, কারণ সেই দেশের জনসংখ্যা মোট জনসংখ্যা বেশি হবে। তারপরে একটি দেশ যখন এক্স দেশটি হতে পারে যে একটি সমতল ভূমির দেশ। সমতল ভূমিতে আমরা জানি যে সমতল ভূমিতে লোকজনের বাস করা একটু জীবনযাপন সহজ, মানে কষ্টকর না, তারা সহজেই সব কিছু পেতে পারে। যেমন পাহাড়ি এলাকায় লোকজনের ঘনত্ব কম, কারণ কি পাহাড়ি এলাকায় জীবনযাপন খুব কষ্টের, সেখানে জীবনযাপনের জন্য যা প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা আরও অন্যান্য কিছু খুব সহজেই পাওয়া যায় না। সেই কারণে পাহাড়ি এলাকায় যেমন জনসংখ্যার বসতি কম বা জনসংখ্যার ঘনত্ব কম, ঠিক উল্টোভাবে বললে পরে হয় যে সমতল ভূমিতে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাহলে এক্স দেশটি হতে পারে যে সমতল ভূমির দেশ। তারপরে হতে পারে যে এক্স দেশের মানুষ যদি অসচেতন হয় বা শিক্ষার হার কম হয়, তাহলে এক্স দেশের জনসংখ্যার বেশি হতে পারে। কারণ কি তাহলে মানুষ যদি অশিক্ষিত হয় বা অসচেতন হয় তাহলে তারা জন্ম নিয়ন্ত্রণকে প্রাধান্য দিবে না, তারা জন্ম হারকে যে নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয়টি তারা আমলে নেবে না। তাহলে এইসব বিষয়গুলো হতে পারে যে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ এক্স দেশটির। আমি উচ্চতর দক্ষতার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি আসি যে তাহলে এক্স দেশটি যে জনসংখ্যার ঘনত্ব বেশি, এক্স দেশটি কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে। এক্স দেশের প্রথমেই আমরা আসছি যে এক্স দেশের জনগণ বা জনগোষ্ঠী যে
মৌলিক চাহিদা আছে মানুষের, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইসব তাদের এই বিষয়গুলো তাদের নিশ্চিত নাও হতে পারে। রাষ্ট্র তাদেরকে এই বিষয়গুলোর, এই অধিকারগুলো দিতে অসামর্থ্য হতে পারে। তারপরে হতে পারে যে খাদ্যের উৎপাদন, খাদ্যাভাব দেখা দিতে পারে। কারণ জনসংখ্যা বেশি হলে একটি দেশ এই বর্ধিত জনগোষ্ঠীর জন্য খাদ্য উৎপাদন সেইভাবে না উৎপাদন সম্ভব নাও হতে পারে। তারপরে কি হতে পারে, এই জনগোষ্ঠীর জন্য খাদ্য বেশি আমদানি করতে হতে পারে। তাহলে বৈদেশিক বাণিজ্যেও একটা প্রভাব পড়বে, যে খাদ্য বেশি আমদানি করতে হলে ওই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকবে। মানে একটি দেশ চরম দারিদ্র্যের মধ্যে অবস্থান করবে। এসবগুলো হতে পারে যে এসব বিষয়গুলো হতে পারে যে এই জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এইসব সমস্যার সৃষ্টি হতে পারে। সর্বোপরি একটি দেশ কি হতে পারে, একটি দেশের জনগণের জীবনযাত্রার মান নিম্নমুখী বা নিম্ন পর্যায়ের হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখানে কি পড়ালাম, যে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র, জনসংখ্যার ঘনত্ব নির্ণয় এবং জনসংখ্যার ঘনত্ব বেশি হলে কি অসুবিধা সৃষ্টি হতে পারে, অথবা জনসংখ্যার ঘনত্বের কারণগুলো, বেশি হওয়ার কারণগুলো কি। আমি আমার দ্বিতীয় টপিকে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে যে জনসংখ্যার নির্ধারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনসংখ্যার নির্ধারক দ্বিতীয় টপিক। এই তৃতীয় টপিক জনসংখ্যার নির্ধারক। আসলে জনসংখ্যার নির্ধারক বলতে আসলে জনসংখ্যাকে কীভাবে পরিমাপ করা যায় তারই আরেকটা রূপ। সেখানে সেই পরিমাপগুলো জনসংখ্যার নির্ধারকের মধ্যে কি আছে, সিবিআর, ক্রুড বার্থ রেট অর্থাৎ স্থূল জন্মহার, সিডিআর, ক্রুড ডেথ রেট স্থূল মৃত্যুর হার, এনজিআর, নর্মাল গ্রোথ রেট স্বাভাবিক জন্মহার, জিআর গ্রোথ রেট, জেডপিজি মানে জিরো পপুলেশন গ্রোথ, শূন্য জনসংখ্যার বৃদ্ধি। এইসব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সিভিআর ক্রুড বার্থ রেট কি এবং কিভাবে ক্রুড বার্থ রেট বের করতে হয় আমরা সেটা শিখব। ক্রুড বার্থ রেট হচ্ছে, আমি এই যে লিখেছি সিবিআর মানে ক্রুড বার্থ রেট স্থূল জন্মহার। অর্থাৎ এই সিবিআর যখন স্থূল কথাটি আসবে তখন হচ্ছে যে আমরা সাধারণত জানি যে হার বের করতে হলে শতকরায় বের করা হয়, কিন্তু স্থূল জন্মহার, স্থূল মৃত্যুর হার এগুলো হচ্ছে প্রতি হাজারে। স্থূল কথাটা দিয়েই বোঝানো হয় যে প্রতি হাজারে কতজন, মোট জনসংখ্যার প্রতি হাজারে কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হবে কি, সিভিআর। অর্থাৎ একটি নির্দিষ্ট বছরে একটি দেশে কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে প্রতি হাজারে তার পরিমাপকে বলা হবে কি, মোট জনসংখ্যার কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে প্রতি হাজারে তার পরিমাপকে বলা হবে স্থূল জন্মহার। এই স্থূল জন্মহারের সূত্রটিকে আমরা কিভাবে লিখব, সূত্রটিকে লিখতে পারি হচ্ছে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা, অর্থাৎ জন্মগ্রহণ করেছে কিন্তু বেঁচে নাই সেই শিশুকে এখানে কাউন্ট করা হচ্ছে না, কিন্তু জন্মগ্রহণ
করেছে এবং অ্যালাইভ আছে সেই সব শিশুদের এখানে কাউন্ট করা হচ্ছে। এবং তারপরে হচ্ছে নিচে ভাগ দিব কি দিয়ে, কার অনুপাত হিসেবে প্রকাশ করব, মোট জনসংখ্যা। এই মোট যে জনসংখ্যা আমরা নিচ্ছি, এই মোট জনসংখ্যা হচ্ছে যেই বছরটাকে আমরা সিলেক্ট করব সেই বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যাকে নিতে হবে। এখানে কথা হচ্ছে যে মোট জনসংখ্যাটা আমরা, তোমাদের প্রশ্ন থাকে যে মাঝামাঝি সময়ের জনসংখ্যাকে আমরা কেন নিব। মাঝামাঝি সময়ের জনসংখ্যাকে আমরা এজন্য নিব যে যদি আমরা বছরের শুরুতে কিংবা বছরের শেষে জনসংখ্যাকে নেই, তাহলে এর পূর্ববর্তী বছরের স্থূল জন্ম হার এবং পরবর্তী বছরের অথবা পরবর্তী বছরের স্থূল জন্ম হারের পরিমাপ কাছাকাছি হয়ে যাবে। তাহলে আমরা মানে গ্রহণযোগ্য একটি পরিমাপ পাওয়ার জন্য আমরা মোট জনসংখ্যাকে নিব হচ্ছে বছরের মাঝামাঝি সময়ের জনসংখ্যা। এবং এটাকে আমরা এই জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, সামেশন অফ বি। এটাকে যদি আমরা কি দিয়ে প্রকাশ করি, সামেশন অফ বি, আর এটাকে যদি আমরা প্রকাশ করি সামেশন অফ পি। অর্থাৎ সামেশন মানে হচ্ছে সমষ্টি, যে কতজন, মোট কতজন শিশু জীবিত শিশু জন্মগ্রহণ করছে তার সংখ্যা, এবং মোট জনসংখ্যা কত ওই বছরের মাঝামাঝি সময়ে। তা আমরা ধরে নিচ্ছি যে আমরা একটি উদ্দীপক হিসেবে যদি ধরে নিই, এক্স একটি দেশ, কোনো একটি নির্দিষ্ট বছরে ওই দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি। 10 কোটিকে আমি সংখ্যায় লিখছি, না হয় আমরা ভাগ করতে পারবো না। 10 কোটি আমরা এই 10 কোটিকে আমরা কি দিয়ে ভাগ দিব, এবং আমরা জীবিত শিশুর সংখ্যা ধরছি হলো 30 লক্ষ। এই 30 লক্ষকে আমরা যদি 30 লক্ষ জীবিত শিশুর সংখ্যাকে 10 কোটি জনসংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে কি কতজন। এবং এখানে আমাদের সূত্রের মধ্যে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করবে যে আমাদের সূত্রে এখানে 1000 গুণ আছে, গুণ 1000। তাহলে তো আমাদের সূত্রটি কি দাঁড়ায়, ওই বোর্ডের ইয়ের জন্য আমি সূত্রটি আবার পরিষ্কার করে লিখছি। সিবিআর এর সূত্র আমি পরিষ্কার করে লিখছি, সেটা হলো সামেশন অফ বি, মানে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা সামেশন অফ পি ইন্টু 1000। তাহলে আমরা যেই উদাহরণটি নিয়েছি 30 লক্ষ জীবিত শিশুর সংখ্যা একটা নির্দিষ্ট বছরে, ওই নির্দিষ্ট বছরের মাঝামাঝি সময়ের জনসংখ্যা যদি 10 কোটি হয়, তাহলে আমরা ভাগ দিলে পাবো হচ্ছে আমাদের কত, 30 জন। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্থূল জন্মহার হচ্ছে কত ওই দেশটির, 30 প্রতি হাজারে 30 জন। এখন আমরা একইভাবে আমরা যদি সিডিআর কে বের করি, 1000 সিবিআর কে বের করি। এখন আমরা সিবিআর বের করলাম, সিবিআর এর হলো 30 জন। এখন আমরা যদি সিডিআর কে যদি বের করি, অর্থাৎ সিডিআর হচ্ছে কি, ক্রুড ডেথ রেট, অর্থাৎ স্থূল মৃত্যুর হার। এই স্থূল মৃত্যুর হার সূত্রটি কি হবে, যে আগের সূত্রটিতে ছিল মোট জনসংখ্যা দিয়ে, এখানেও মোট জনসংখ্যা দিয়ে ভাগ হবে,
শুধুমাত্র এখানে হচ্ছে কি, এখানে হলো মোট মৃত্যুর সংখ্যা। গুণ হচ্ছে 1000। আমরা এই সূত্রটিকে যদি আমরা সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা কি লিখব, যে সিডিআর স্থূল মৃত্যুর হার হচ্ছে মোট মৃত্যুর সংখ্যা। মোট মৃত্যুর সংখ্যাকে যদি আমরা সামেশন অফ ডি মানে ডেথ, মোট মৃত্যুর সংখ্যা ভাগ হচ্ছে ওই বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা যদি সামেশন অফ পি হয়, তাহলে আমরা এটাকে প্রতি হাজারে বের করতে হলে আমাদের 1000 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা উদ্দীপক ধরে নিচ্ছি যে এই দেশের এক বছরে, ওই একটা নির্দিষ্ট বছরে মোট 15 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। তার মানে সামেশন অফ ডি সমান কত, 15 লক্ষ। এবং মোট জনসংখ্যা আগের মতোই আছে 10 কোটি। ইন্টু 1000। তাহলে আমাদের সিবিআর সমান কত, তাহলে আমাদের সিবিআর সমান হবে 15 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে সিবিআর সমান পেয়েছিলাম আমরা কতজন, 30 জন। একটু আগে উদাহরণে এখন আমরা সিডিআর সমান কত পেলাম, প্রতি হাজারে 15 জন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুইটি রেজাল্টকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সিবিআর বেশি, সিবিআর স্থূল জন্ম হার হচ্ছে বেশি এবং সিডিআর হচ্ছে কম। তার মানে কি, এই দেশটি কি ইন্ডিকেট করছে, যে এই দেশটি জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। তার মানে এই দেশটির জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। কেন, যে এই দেশটির জনসংখ্যা স্থূল জন্মহার, জীবিত শিশুর সংখ্যা বেশি, জন্মহার বেশি এবং মৃত্যুহার কম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস এ পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের যত রিসেন্ট তথ্য আছে সেই তথ্যগুলো আমি উপস্থাপন করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুন্দরভাবে সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই ঈদের আনন্দ উপভোগ করব। আল্লাহ হাফিজ।